আর 2008-এ যে কারেকশনটা হয়েছিল, পুরা গ্লোবালে কারেকশন হয়েছিল, রিসেশন চলে আসছিল আমেরিকাতেও। সেই কারেকশনের সময় একদিনে মার্কেট 22% কারেকশন হয়েছিল একদিনে। ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব শেয়ার মার্কেটের বর্তমান কন্ডিশন নিয়ে, অবস্থা নিয়ে, আর অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকের বিষয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেল ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর, ফেসবুক পেজ ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর, এই জায়গায় কোনোদিন কোনো ধরনের টিপস পাবেন না। একটা শেয়ার কিনে নিন, 1 মাস পরে 2x 3x হয়ে যাবে। একটা শেয়ার কিনে নেন, 1 বছর পর 5x হয়ে যাবে। 1 লাখ টাকা আপনার 6 মাস পরে 2 লাখ টাকা হয়ে যাবে। এরকম ধরনের কোনো দিন টিপস পাবেন না। একটা কথা কি, আমি বিশ্বাস করি, যদি আপনাকে ডেইলি টিপস দেওয়ার থেকে যদি আপনাকে সিস্টেমটা শিখাই দিই, কি হিসাবে ইনভেস্ট করতে লাগে ডাইরেক্ট শেয়ারে, কি হিসাবে শেয়ারগুলাকে অ্যানালিসিস করে সিলেকশন করা হয়, কি হিসাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়, তাহলে আপনি নিজেই করতে পারবেন। ডেইলি আরেকজনের ভিডিওর নিচে কমেন্ট করতে লাগবে না। তো এই জন্য যদি স্টক মার্কেটের সিস্টেমটাকে বুঝতে চান, শেয়ার কিভাবে অ্যানালিসিস করবেন, সিলেকশন কি হিসাবে করবেন, মিউচুয়াল ফান্ড সিলেকশন কি হিসাবে করবেন, এই সবগুলার বিষয়ে যদি বুঝতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর। আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর। মিউচুয়াল ফান্ড অনেক একটা সিম্পল কনসেপ্ট হয় স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য, কিন্তু এই জায়গা তো অনেকগুলা বিষয় আছে যেগুলা জানা উচিত। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করেন যে কোনো মিউচুয়াল ফান্ডে 20 বছরের জন্য। 20 বছর পর সেই টাকাটা আপনার লাগবে। 20 বছর পর উইথড্র করে হয়তো আপনি ঘর বানাবেন বা কিবা গাড়ি নেবেন, কিবা প্ল্যানিং আছে, আপনার গোল আছে। তো এই 20 বছরের জন্য কোন ফান্ডে ইনভেস্ট করলে 2 টাকা বেশি প্রফিট পাবেন সেটা জানতে হবে। আর যদি যে কোনো ফান্ডে ইনভেস্ট করে দেন, পার্ক করে দেন সেই এসআইপিটাকে, তাহলে কিন্তু লং টার্মে আপনার ভালো রিটার্ন আসবে না। তো এই সবগুলা সিস্টেমের বিষয়ে যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। তো এখন আসি আলোচনায়। এই যে মার্কেট আজকে অনেক দিন ধরেই কারেকশন হচ্ছে, শুরুতে কোনো ধরনের প্রবলেম ছিল না মার্কেটে। মার্কেট গত 4 বছরের মাঝে একদিকে উপরে গিয়েছিল, 400-500% কোম্পানিগুলা রিটার্ন দিয়েছে করোনার পর থেকে। যদি আমরা দেখি, যদি আমরা স্মল ক্যাপের কোম্পানি দেখি, অনেকগুলা কোম্পানি 500-600% রিটার্ন দিয়েছে, 600%-এর আশেপাশেও রিটার্ন দিয়েছে অনেকগুলা ভালো ভালো কোম্পানি। সেই সময় কেউ কোনো ধরনের নিউজ দেখি নাই, বা মার্কেট কেন এত রিটার্ন দিচ্ছে এগুলা দেখি নাই, বা কতদিন এভাবে রিটার্ন দেবে এগুলা কেউ দেখে নাই। কারণ দিচ্ছে, বাস খুশি আছে। পোর্টফোলিওতে ডেইলি 2,000, 4,000, 5,000 টাকা প্রফিট চলে আসে, বাস দিনের শেষে সেটা দেখে আনন্দিত মনে শুয়ে পড়ি। কিন্তু মার্কেট সেই সময় ছিল ওভার ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন মানে কি, ধরুন এই যে আমার ল্যাপটপ, এর দাম 38,000। তো এই ল্যাপটপের যদি কেউ যদি কিনতে চায়, আমি যদি বলি যে 60,000 লাগবে, তাহলে মানে এই ল্যাপটপের অনুযায়ী দামটা বেশি হয়ে গেছে, ঠিক না? যে কোনো বস্তুর একটা রিয়েল মূল্য থাকে। এই ল্যাপটপটা যদি আমি 40,000 বলি বা 42,000 বলি, তাহলে ঠিক আছে, 2-3-4,000 লাভে আমি সেল করে দিব। কিন্তু সেই জায়গায় যদি আমি 1,50,000 এরকম প্রাইস খুঁজি, তাহলে সেটা মানে ওভার ভ্যালু হয়ে গেছে ল্যাপটপটার জন্য, ঠিক না? তো সেম কন্ডিশন ছিল স্টক মার্কেটের। অনেকগুলা শেয়ার যার মূল্য যতটুক হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গার থেকে আরো অনেক উপরে চলে গেছে। তার পিছনে কারণ কি জানেন? এই যে বুলরান শুরু হয়েছে করোনার পর থেকে, করোনার সময় অনেক মানুষের জব চলে গিয়েছিল। ঘরে বসে সবাই খুঁজছিল যে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়। তারপর সেই সময় অনেক মানুষ, অনেক বড় একটা পার্সেন্টেজ যদি আমরা দেখি, স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে। তো সেই মানুষগুলার কাছে
কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না, নলেজ ছিল না, ট্রেনিং ছিল না। আর এই মানুষগুলা স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে তারা সবাই অল্প 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 টাকা এই স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। কেউ এসআইপির মাধ্যমে, কেউ মিউচুয়াল ফান্ডে লামসাম করেছে, কেউ আবার ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করেছে। তো দেখুন, মিউচুয়াল ফান্ডে করলেও, এসআইপিতে করলেও বা ডাইরেক্ট শেয়ারে করলেও সেই টাকাটা ঘুরে ফিরে আসবে এই কোম্পানিতে, কোম্পানির শেয়ারে। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, আপনার ফান্ড ম্যানেজারে সেই টাকাটা দিয়ে কোনো না কোনো কোম্পানির শেয়ারই কিনবে। তো এইভাবে অনেক নতুন মানুষে ইনভেস্ট করার ফলে সেই টাকাটা শেয়ার মার্কেটে আসছিল, আর শেয়ার মার্কেটে একটা বুলরানের সৃষ্টি হয়। কারণ আমরা জানি স্টক মার্কেটে থাকা সবগুলা কোম্পানি কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। ধরুন এবিসি একটা কোম্পানি, এই কোম্পানির 100টা শেয়ার আছে, 100 শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে। 100 শেয়ার থেকে যদি ধরুন 50% শেয়ার হোল্ডার তারা রেখে দিয়েছে লং টার্মের জন্য, হতে পারে প্রমোটার বা কোম্পানির ম্যানেজমেন্ট বা আপনার কাছে আমার কাছে আছে, তো আমরা রেখে দিয়েছি লং টার্মের জন্য, 10, 20, 15 ইয়ার্স এরকম সময়ের জন্য রেখে দিয়েছি। আর 50% শেয়ার মানে 50 শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে ট্রেডিং এর জন্য। হঠাৎ করে যদি ধরুন 500% চলে আসছে এই কোম্পানির শেয়ার কিনতে, তাহলে একজনে যদি একটা একটা শেয়ার কিনতে চায় তাহলে 500 শেয়ার লাগবে, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে অনলি 50 শেয়ার এই কোম্পানির, আর বাকি 50 শেয়ার যাদের কাছে আছে তারা সেল করবে না। তো এই 50 শেয়ার সেলিং এর জন্য মার্কেটে আছে, আরেকদিকে 500% কিনতে চাইছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অটোমেটিক্যালি শেয়ারের দামটা বেড়ে যাবে, কারণ সেলিং এ মাল কম কিন্তু ডিমান্ডটা বেশি, চাহিদা বেশি, মার্কেটে বায়ার্স বেশি, এই জন্য শেয়ারের প্রাইসটা অটোমেটিক্যালি উপরে যাবে। আর এই উপরে যাওয়া একবার স্টার্ট হয়ে গেলে সেই সময় আরো মানুষে যখন দেখবে যে এই শেয়ারটা উপরের দিকে যাচ্ছে, সেই জায়গায় আরো এন্ট্রি করবে নতুন মানুষ। সেই ক্ষেত্রে দেখলে ডিমান্ডটা আরো বেড়ে যাবে, কিন্তু মাল কিন্তু কম আছে, লিমিটেড আছে, শেয়ার লিমিটেড আছে। এরকম ভাবে বুলরান শুরুয়াত হয়। যখন নাকি বুলরান স্টার্ট হয়ে যায়, সেই জায়গা স্টার্ট হওয়ার পরে আরো নতুন মানুষ মার্কেটে এন্ট্রি নেয়, ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করা স্টার্ট করে দেয়, তো সেই জায়গা কোম্পানির প্রাইসটা আরো উপরে চলে যায়। তো এই হিসাবে একটা চরম সীমায় পৌঁছে গিয়েছিল, আর শেয়ার মার্কেটের ভ্যালুয়েশনটা হাই লেভেলে চলে গিয়েছিল। অনেকগুলা কোম্পানির শেয়ার যে জায়গা থাকার কথা ছিল সেই জায়গার থেকেও ডাবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে। তো সেই সময় অনেকবার আমরা দেখেছি অনেক ভালো ভালো যারা নাকি অ্যানালিসিস্ট, তারা বলেছিল যে মার্কেট হাই ভ্যালুয়েশনে চলে আসছে, এই জায়গা থেকে যে কোনো সময় কারেকশন হতে পারে মার্কেটে ভালো রকমের, কিন্তু আমরা সেগুলাকে দেখি নাই, কারণ মার্কেটে রিটার্ন দিচ্ছে, ডেইলি উপরে যাচ্ছে, সেটাই হলো আমরা মেইন বিষয়। তো দেখুন, এতটুকু পরে যাওয়ার পর সেই জায়গা থেকে কারেকশন তো হওয়া একদম নর্মাল। এই কারেকশন দেখে ভয় পাবেন না। যদি আমরা 2000 সন থেকে 2008 পর্যন্ত দেখি, 2000 টু 2008 এই সময়ের মাঝে 8 বছরের মাঝে 15 টাইমস মার্কেটে বড় কারেকশন হয়েছিল। ছোট মোটো কারেকশন না, বড় কারেকশন 15 টাইমস হয়েছিল এই 8 বছরের মাঝে। আর 2008-এ যে কারেকশনটা হয়েছিল, পুরা গ্লোবালে কারেকশন হয়েছিল, রিসেশন চলে আসছিল আমেরিকাতেও। সেই কারেকশনের সময় একদিনে মার্কেট 22% কারেকশন হয়েছিল একদিনে। আর যদি আমরা এই গত 5 মাসের কারেকশন দেখি, 24 আর 25-এর কারেকশনটা মিলিয়ে দেখি, এই 5 মাসের 22% কারেকশন হয় নাই এখনো। যদি আমরা দেখি নিফটি 50, তো 2008-এর দিকে একদিনে 22% কারেকশন হওয়ার পরেও সেই জায়গার থেকে মার্কেট অনেক উপরে চলে আসছে আজকের দিনও। আর 2025-এর কারেকশনটা যদি দেখি, 5 মান্থ মিলিয়ে 22% কারেক্ট হয় নাই নিফটি 50। তো দেখবেন মার্কেট এই জায়গার থেকে অনেক উপরে যাবে ভবিষ্যতে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন কোন দিন যাবে, তাহলে এটা কেউ বলতে পারবে না। হয়তোবা মার্কেট নেক্সট উইকেই চলে যাবে উপরে,
কালকের ট্রেডিং সেশন থেকে মার্কেট উপরে যাওয়া স্টার্ট করে দিবে, হয়তোবা আরো 1 বছর পর মার্কেট উপরে যাবে, এই 1 বছর নিচেই থাকবে মার্কেট। কারেকশন যদি না হয় এক জায়গাতে আপ ডাউন করবে এই 1 বছর। তো টাইমিং কেউ বলতে পারবে না, কিন্তু ভবিষ্যতে যাবে উপরে। কারণ হিস্ট্রিতে আমরা দেখেছি অনেকবার এরকম ক্র্যাশ হয়েছে, সেই জায়গা থেকে আজকের দিনে অনেক উপরে। এর পিছনে আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, সেগুলার মাঝে অল্প বলে দিই আমি ইম্পর্টেন্ট। এই যে ভারত কান্ট্রিটা বর্তমান সময়ে ডেভেলপিং স্টেজে আছে, তো এই জায়গায় অনেক রোড, অনেক বিল্ডিং, অনেক ইনফ্রাস্ট্রাকচার, অনেক কিছু হওয়ার বাকি আছে। আর এগুলা অলরেডি ডেভেলপিং স্টেজে আছে বর্তমান সময়। তো এইরকম সময়ে যে কোনো কান্ট্রিতে থাকা কোম্পানিগুলার বিজনেস ভালো চলে। রিসার্চ করে দেখবেন এগুলা টপিকের উপরে। তো যদি কোম্পানিগুলার এই ভবিষ্যতে কয়েক বছর বিজনেস ভালো চলবে, এটা একদম নিশ্চিত। কারণ যদি আপনি মানেন ভারতবর্ষ সামনে কয়েক বছর, হয়তোবা 10, 15, 20 বছর ভালো উন্নতি করবে, তাহলে কিন্তু এই উন্নতির মাঝে মেন লাভবান যদি হয়, প্রফিটেবল যদি হয় এই উন্নতির থেকে, তাহলে ভারতের কোম্পানির হতে লাগবে। কারণ এই উন্নতি করতে গেলে রোড, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, যত কিছু আছে, কার ম্যানুফ্যাকচারিং, যা কিছু আছে, এই সবগুলাতে ভালো যোগদান দেবে এই কোম্পানিগুলা ভারতবর্ষের। আর এই কোম্পানির বিজনেস নেক্সট কয়েক বছর, মানে 10, 15, 20 বছর ভালোই চলবে, আর কোম্পানির প্রফিটও ভালো আশা করতে পারি। কারণ ভারতবর্ষ বর্তমান ডেভেলপিং স্টেজে আছে, তো সামনে কয়েক বছর এই স্টেজেই থাকবে। আর যদি ভারতবর্ষ অলরেডি ডেভেলপ হয়ে যেত, যে এই জায়গায় আর ডেভেলপিং এর কোনো চান্স নাই, তাহলে ভারতবর্ষের কোম্পানির গ্রোথ কমে যেত, সেলস কমে যেত, যেরকম নাকি জাপানে হয়েছিল। জাপান অলরেডি একটা ডেভেলপিং কান্ট্রি ছিল, ডেভেলপড কান্ট্রি ছিল 1990 সনের থেকে, 1990 থেকে। একটা ডেভেলপড হওয়ার পরে কান্ট্রিতে সেই জায়গা বিজনেসের জন্য আর কোনো ভালো অপরচুনিটিস থাকে না কোম্পানির। সেই জন্য জাপানের স্টক মার্কেট 35 ইয়ারের আশেপাশে কোনো রিটার্ন দেয় নাই। এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো সেরকম পর্যায়ে তো ভারত নাই। ভারতে বর্তমান সময়ে উন্নতি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে। এছাড়া বর্তমান সময়ে ভারতবর্ষের মার্কেটে কোনো বড় ধরনের ভয় বা কিবা নেগেটিভ ফ্যাক্টর আছে নাকি? তাহলে দেখুন, আমার মতে যদি আমি দেখি, এরকম কোনো ধরনের ফ্যাক্টর বর্তমান দেখা যাচ্ছে না। যেগুলা ফ্যাক্টর নাকি অলরেডি ছিল, সেগুলা অলরেডি মার্কেটে ফ্যাক্টরিন হয়ে গেছে। ক্রুড অয়েলের প্রাইস অনেক দিন ধরে হাই লেভেলে ছিল, দাম বেশি ছিল। এর জন্য ভারতের অনেকগুলা কোম্পানির লোকসান হয় যদি ক্রুড অয়েলের প্রাইস উপরে চলে যায়। তো সেটাও মার্কেটে ফ্যাক্টরিন হয়ে গেছে। তার সাথে আরো অনেকগুলা প্রবলেম ছিল। ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং এর মাঝে লিকুইডিটি ছিল না, ব্যাংকে লোন দেওয়ার জন্য লিকুইডিটি ছিল না, ব্যাংকে টাকাই ছিল না। কারণ সাধারণ পাবলিক যারা হয়, তারা ব্যাংকে টাকা রাখছেই না, সব ইনভেস্ট করে দিয়েছে কোনো না কোনো জায়গায়। ব্যাংকে কেউ বর্তমান সময়ে টাকা রাখতে পছন্দ করে না। এর ফলে ব্যাংকের অনেক প্রবলেম হয়ে গিয়েছিল লিকুইডিটির। তো এই প্রবলেমও আরবিআই সলভ করে দিয়েছে 1.90 লাখ করোড় টাকা ব্যাংকে লিকুইডিটি দিয়ে। তো এরকম আরো কয়েকটা প্রবলেম ছিল, মার্কেট হাই ভ্যালুয়েশনে ছিল, সেটাও যদি আমরা দেখি বর্তমান সময় ঠিকঠাক ভ্যালুয়েশনে চলে আসছে সবগুলা কোম্পানি, সবগুলা ইন্ডেক্সই। তো যেগুলা প্রবলেম নাকি ছিল মার্কেটে, সব ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রবলেম বর্তমান সময়ে হয়ে দাঁড়াচ্ছে ট্রেড ওয়ার। আমেরিকার থেকে যে ট্রেড ওয়ার চালু হয়েছে, এর ফলে ভারতের অনেকগুলা কোম্পানির লোকসান হতে পারে। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করে রেখেছি। ট্রেড ওয়ার মানে কি, যদি না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই ট্রেড ওয়ারের ফলে প্রথমে ভেবেছিল সবাই যে অন্যান্য কান্ট্রির লোকসান হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি সহ ইউএস এরও অনেক বড় ক্ষতি হবে যদি এই ট্রেড ওয়ার চালু হয়।
এই জন্যেই যে জায়গা নাকি ইন্ডিয়ান মার্কেট অনেকদিন ধরে নিচের দিকে চলছিল, নিচের দিকে আসছিল কারেকশন হয়ে, সেই জায়গা গ্লোবাল মার্কেট উপরের দিকে যাচ্ছিল। কিন্তু ইন্ডিয়ান মার্কেট লাস্ট 1 উইক থেকে এক জায়গায় আছে 22,000 এর আশেপাশে নিফটি ট্রেড করছে। কিন্তু এই সময়ের মাঝে লাস্ট 1 উইকের মাঝে গ্লোবাল মার্কেট অ্যারাউন্ড 5% এর আশেপাশে কারেকশন হয়ে গেছে। কারণ এই ট্রেড ওয়ার, যদি ট্রেড ওয়ার চালু হয়, ইউএস এর মার্কেট সমেত ইউরোপিয়ান কান্ট্রির লোকসান হবে। কারণ যদি ভারতের উপরে ধরুন এক্সাম্পল হিসাবে কোনো কোম্পানির উপরে বা কোনো সেক্টরের উপরে 100% ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, তাহলে ভারতের সেই কোম্পানি যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা ইউএস কে দিচ্ছে ধরুন 100 রুপিসে, সেই জায়গা যদি দেখতে যাই নর্মালি সেই সার্ভিসটার প্রাইস 200 হয়ে যাবে। কারণ 100 রুপিস ট্যারিফের ট্যাক্স দিতে লাগবে ইউএস কে। সেই জায়গায় দেখতে গেলে ইউএস এর ইনফ্লেশনটা কিন্তু বেড়ে যাবে, বস্তুর দামটা কিন্তু বেড়ে যাবে। এর ফলে লোকসান ইউএস এরও হবে, ইউরোপিয়ান কান্ট্রিরও হবে, পুরা গ্লোবালেরও হবে। আমরা যে এশিয়ার মধ্যে আছি, আমরা ভারত সমেত আরো অন্যান্য যতগুলা দেশ আছে সবগুলারই লোকসান হবে। এই কারণে গ্লোবাল মার্কেট এই কয়েকদিন ধরে কারেকশন হচ্ছে, তার ফলে ইন্ডিয়ান মার্কেটেও অল্প কারেকশন দেখা যাচ্ছে। এছাড়া কোনো বড় ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না, টেনশনের কোনো কথা নেই। এই ট্রেড ওয়ারের কারণে আইটি সেক্টর গত 1 মাসের মাঝে 15% কারেকশন হয়ে গেছে। তো এই আইটি সেক্টর অনেক সুন্দর সেক্টর। তো এই সেক্টরে অনেকগুলা কোম্পানি, যদি স্মল ক্যাপ মিড ক্যাপ দেখি, 50% 60% এর থেকেও বেশি কারেক্ট হয়ে গেছে এই কয়েকদিনের মাঝে। তো এইগুলা কোম্পানিতে অপরচুনিটিস দেখে ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যারার বিজনেস বর্তমান সময়েও ভালো, ভবিষ্যতেও ভালো চলবে, এগুলাতে এন্ট্রি নিতে পারেন অল্প অল্প করে। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, ধৈর্য রাখতে হবে। কারণ মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য। যারা নাকি 2-3 বছর আগে ইনভেস্ট করেছেন, করোনার পর ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডে, এসআইপি চালু করেছেন, হয়তোবা আপনার পোর্টফোলিওতে বর্তমান নেগেটিভ রিটার্ন দেখা যাচ্ছে। তো ওয়েট করতে লাগবে, ধৈর্য ধরতে লাগবে, 2 বছর 3 বছর আরো ওয়েট করতে লাগবে আপনার। তারপর মার্কেটে ভালো রিটার্ন আসবেই। এই জায়গায় গ্যারান্টি তো বলতে পারি না, কারণ গ্যারান্টি শব্দে ইউজ করা নিষিদ্ধ এই স্টক মার্কেটে। কিন্তু যদি আমরা হিস্ট্রির ডাটা দেখি, মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ যদি নিফটি 50 বা লার্জ ক্যাপের মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, ব্লু চিপ ফান্ড, এগুলো অ্যাভারেজ 13-15% রিটার্ন দিয়ে আসছে অনেক লম্বা সময় ধরে। মিড ক্যাপে এর থেকেও বেশি, স্মল ক্যাপে এর থেকেও বেশি। তো ভবিষ্যতে গিয়ে দেখবেন এই যে 2024 এর রিটার্ন মাইনাসের দিকে, বা 2025ও মাইনাসের দিকে থাকবে, হয়তো বা পজিটিভে থাকবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন। কিন্তু 2-4-5 বছর পর গিয়ে দেখবেন এভারেজ একটা সুন্দর রিটার্ন চলে আসবে, লাভ চলে আসবে আপনার মিউচুয়াল ফান্ডে। তো অনেকগুলা বিষয়ে আলোচনা করেছি, তো আশা করি অনেকেরই অনেক উপকার হবে। আর যদি এই ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন, করে দিবেন। কারণ এই চ্যানেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে শুরু করে, টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে, স্টক মার্কেটের একদম শুরু অবস্থার থেকে আজকে 9 বছরের এক্সপিরিয়েন্স, অনুভব আমার কিরকম, এই সবগুলা টপিকে আমি আলোচনা করি। এর সাথে অনেক সময় আমি ভালো ভালো কোম্পানিগুলার অ্যানালিসিস করি। তো এগুলা টপিকের উপরে যদি শিখতে চান, স্টক মার্কেটকে শিখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি টিপস পেতে চান, একটা ভালো শেয়ার 200% 300% রিটার্ন দিবে 2 মাসে 3 মাসে, এরকম টিপসের জন্য হলে সাবস্ক্রাইব করবেন না। এই চ্যানেলে বা আমার ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর পেজে কোনোদিন কোনো ধরনের টিপস দেওয়া হয় না।